স্টুডেন্টস, ম্যাথের মাস্টারমাইন্ড চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা অনুপাতের কোষে দেখি 2.2 এ প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা করব। তো প্রশ্ন সংখ্যা 1 এ, তো এই চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 2.2, চ্যাপ্টার হচ্ছে অনুপাত। আর এই অনুপাতের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা 1 এর প্রথম প্রশ্নতে আমাদের জিজ্ঞাসা করেছে যে নিচের অনুপাতগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর সেগুলোকে ব্যস্তানুপাতেও আমাদের পরিবর্তন করতে হবে। তো 1 এর প্রথম প্রশ্ন 12:15। তো সমাধান কিভাবে করব? 12:15। তো দেখো, 3 এমন একটা সংখ্যা যেটাকে দিয়ে 12 বিভাজ্য এবং 15 বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে কাটলে হাতে থাকলো 4 এবং 5 কে কাটলে হয়ে গেল 5। তাহলে 3 4 12, 3 5 15। এবার 4 আর 5 এই দুটো অনুপাতের যে প্রথম পদ অর্থাৎ 4, এটাকে বলা হয় পূর্বপদ। এটা আমরা পূর্বপদ নামে চিনি। আর এটা হচ্ছে উত্তরপদ, এই পদটাকে বলে উত্তরপদ। তো এবার যখন ব্যস্তানুপাত নির্ণয় করতে বলবে, তো ব্যস্তানুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, যে উত্তর পদটাকে পূর্বপদ করে দিই এবং পূর্ব পদটাকে উত্তরপদ, অর্থাৎ 4:5 এর যে ব্যস্তানুপাত সেটা হয়ে যায় 5:4। এটা প্রশ্ন সংখ্যা 1 এর উত্তর। এবার প্রশ্ন সংখ্যা বি, 36:54। তো 18 দুগুণা 36 আর 2 দুগুণা 4, 7 দুগুণা 14। এটা 2 9 18 আর 3 9 27। তো লঘিষ্ঠ অনুপাত কত হলো? 2:3, আর এর ব্যস্তানুপাত হয়ে যাবে 3:2। এটা আমাদের উত্তর। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা সি। প্রশ্ন সংখ্যা সি হচ্ছে 75:120। তো এটাকে করলে কি হয়, যেমন 3 3 25 75 আর 3 40 120। আবার এটাকে ছোট করলে 5 5 25 এবং 5 8 40। তো লঘিষ্ঠ অনুপাত কত হলো? 5:8। আর এর ব্যস্তানুপাত হয়ে যাবে 8:5। তো এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা সি এর উত্তর। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ডি। প্রশ্ন সংখ্যা ডি তে আছে 169:221। তো এটাকে যদি লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ করি, 13 13 169 হয়, আর 13 আর 17 হয় 221। এখন 13:17 এর ব্যস্তানুপাত হয়ে যাবে 17:13। নাম্বার ই। প্রশ্ন সংখ্যা ই তে আছে
9xy অনুপাত 12xy। তো এক্ষেত্রে কি করতে হবে, যে অ্যালফাবেটস গুলো আছে ওগুলো পরস্পর কেটে যাবে, এক্স এক্স আর ওয়াই ওয়াই, সংখ্যাগুলো আমরা লঘিষ্ঠ করব। তো 3 × 9, 3 × 12, এর লঘিষ্ঠ অনুপাত আর হয় না। তো 3:4 এর যে ব্যস্তানুপাত সেটা হয়ে যাবে 4:3। সিডিই। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা এফ। এফ এ আছে 429 অনুপাত 663। তো 429 অনুপাত 663, তো এটা যদি আমি ভাগ করি 10, 6, 3, 17, এবার এটাকে 3 দিয়ে যায়, 3 একে 3, 3 × 4 = 12, 3 × 3 = 9, আর 3 × 9, 3 × 4 = 12, 12 2 হাতে আছে 1, 3 একে 3 একে 4, আর এটাও যায় 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 একে 3, 143 অনুপাত 221। আরো ছোট করা যায় কি? এটা তো 11 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এটাও 11 দ্বারা বিভাজ্য। তো প্রথমে এটাকে বিভাজ্য করে নিই 11 দ্বারা। তো 11 একে 11, 4 থেকে 3 11, 33। 11 × 2 = 22, 11। প্রথমে এটাকে বিভাজ্য করি, দেখি কত আসে। 143, 11 একে 11, 4 থেকে 1 গেলে 3, 33, 3 11 33। তো এখানে আমি 11 রাখলাম, কারণ এটা 11 দ্বারা বিভাজ্য নয়। তো 11 হাতে থাকলো 13। এখন দেখি 13 কে 221 দ্বারা বিভাজ্য হয় কিনা। 13 কে 13, 13 × 26, 22 থেকে 13 গেলে 9 91, 7 13 91, এটা হয়ে গেল 17। তাহলে 11 অনুপাত 17 এর ব্যস্তানুপাত হয়ে যাবে 17:11। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এ থেকে এফ পর্যন্ত হলো। এবার হচ্ছে জি। জিতে আছে 3b অনুপাত 12c। তো এখানে যেহেতু বি আর সি দুটো আলাদা অ্যালফাবেট, তার জন্য এরা পরস্পর ক্যান্সেল হবে না, কাটতে পারবো না, শুধুমাত্র সংখ্যাগুলোই লঘিষ্ঠ করা যাবে। তো 3 একে 3, 3 × 4 = 12, অর্থাৎ বি অনুপাত 4c। এবার এর ব্যস্তানুপাত নির্ণয় করব 4c অনুপাত বি, এটা আমাদের উত্তর। এরপর হচ্ছে প্রশ্ন সংখ্যা এইচ। খুবই সোজা অঙ্ক। 25xyz অনুপাত 625xyz। তো এখানে ক্যান্সেল হয়ে যাবে, x x y y z z। তো আমরা জানি 25 একে 25, আর 25 কে যদি আমরা 625 দিয়ে ভাগ করি তাহলে 25 হয়, কারণ 25 এর স্কয়ার 625 হয়। তো 1:25 এর ব্যস্তানুপাত হয়ে যাবে 25:1। এটা আমাদের উত্তর। এবার প্রশ্ন সংখ্যা নেক্সট, সেটা হচ্ছে বি। বিতে বলছে নিচের অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে এবং তার ব্যস্তানুপাত লিখি। অর্থাৎ
ব্যস্তানুপাতও লিখতে হবে এবং পূর্ণ সংখ্যা, কারণ এগুলো ভগ্নাংশে দেওয়া আছে কিছু কিছু সংখ্যা। তো 2-এর এ প্রথম সংখ্যা হচ্ছে 2.5 অনুপাত 12.5। তাও এখানে দেখো, যদি বাঁদিক থেকে গুনো তাহলে এখানেও দেখো দশমিকটা এক ঘর পরেই আছে, এবং এখানেও দশমিকটা কিন্তু এক ঘর পরেই আছে। ঠিক আছে, দশমিকের অবস্থান কিন্তু বাঁদিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু তাদের অবস্থান এক। তো এক্ষেত্রে আমরা দশমিকটা উঠিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। 25 25 আর 25 5 125 হয়। 25 5 25 5 5 10 1:5। 1:5 অনুপাত 5:1, মানে এর ব্যস্তানুপাত। তো এটা আমাদের উত্তর। তো তোমরা যদি চাও এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, যেমন 2.5 ছিল অনুপাত 12.5, এখান থেকে এখানে উঠিয়ে 10 নাও, আর এখান থেকে উঠিয়ে 10 নাও। এবার 10 আর 10-এর লসাগু কত হয়? 10। এই সব সংখ্যাকে 10 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 25/10 কে 10 দিয়ে গুণ করো, অনুপাত 125/10 কেও 10 দিয়ে গুণ করো। এই 10 10 শেষ, এই 10 10 শেষ, ঘুরে ফিরে ওই একই হলো, অর্থাৎ 25 অনুপাত 125। তো 25 25, 25 5 125, আর 1 অনুপাত 5-এর ব্যস্তানুপাত 5:1। যেটা তোমাদের ইচ্ছা সেটা করতে পারো। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা বি। বিতে আছে 5/8 অনুপাত 7/16। এখানে ওই লসাগুর অনুপাতটা কাজে আসবে, অর্থাৎ আমরা 8 আর 16 লসাগু নিব। তো 2 4 8, 2 8 16, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 2 4, 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ 8 আর 16 লসাগু কত পেলাম আমরা? 16ই পেলাম। তো সেই লসাগুকে দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে হবে, অর্থাৎ 5/8 অনুপাত 16 গুণ 16 অনুপাত 7/16 গুণ 16। তো এবার 8 2 16, আর এখানে 16 16 কেটে গেল, তো 5 2 10 অনুপাত 7। তো 10 অনুপাত 7-এর ব্যস্তানুপাত 7:10। এটা আমাদের উত্তর। এইবার হচ্ছে প্রশ্ন সংখ্যা সি। 0.7 অনুপাত 0.49। তো এখানে দেখো 0.7 কে যদি আমি 0.7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 0.49 আছে। ঠিক আছে, তাহলে এর অনুপাত হয়ে যাবে 1 অনুপাত 0.7। তো 1 অনুপাত 0.7, যেহেতু এবার পূর্ণ সংখ্যা রূপান্তরিত করতে হবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে? যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমি 1 কেও 10 দিয়ে গুণ করব এবং 0.7 কেও 10 দিয়ে গুণ করব। যদি 10 দিয়ে গুণ করি এখানে আসে 10 আর এখানে আসে 7, তাহলে 10 অনুপাত 7 এবং এর ব্যস্তানুপাত হয়ে যাবে 7:10। এটা হচ্ছে উত্তর, প্রশ্ন সংখ্যা সি। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা ডি। ডি হচ্ছে 2/5 অনুপাত 3/4। এখানেও একই,
5 আর 4 এর লসাগু আমরা জানি 20, তো 2/5 গুণ 20 অনুপাত 3/4 গুণ 20 সমান সমান 5 4 20 আর 4 কে 20 দিয়ে গুণ করলে 5, 4 দুগুণা 8 অনুপাত 15। তো 8 অনুপাত 15 এর ব্যস্তানুপাত হয়ে যাবে 15 অনুপাত 8। এটা হচ্ছে ডি এর উত্তর। প্রশ্ন সংখ্যা ইতে বলছে 22 অনুপাত 4/5। তো এটা 22ই থাকে এখানে, 4 7 28, 28 5 33, 33/7 হয়। তো এর নিচে কিছু নেই, 1 ধরা যায়, আর এটাকে উপরে উপরে কিন্তু ছোট করে ধরা যায়। তো আমরা তাই করব। যেমন এখানে 11 দুগুণা 22, 2 আর হাতে 11, 11 দুগুণা 33, তার মানে 2 অনুপাত 3/7। এবার 7 এর কি নিচে 1 আছে, 7 আর 1 এর লসাগু কত? 7, তাহলে 2 গুণ 7 অনুপাত 3/7 গুণ 7 দুগুণা 14 অনুপাত 7 7 কেটে গেলে 3। তো 14 অনুপাত 3 এর যে ব্যস্তানুপাত সেটা হয়ে যাবে 3 অনুপাত 14। এটা আমাদের উত্তর। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা CDEF। F 7/5 অনুপাত 7/15 আছে অনুপাত 3/20। তো এখানেও ছোট করা যাবে, তো তখন আমরা উপরে উপরে করেছিলাম, এবার নিচে নিচে। 3 5 15 আর 4 5 20, 7/3 অনুপাত 3/4। 3 আর 4 এর লসাগু হয় 12, তো 7/3 গুণ 12 অনুপাত 3/4 গুণ 12। 3 4 12, 4 7 28 অনুপাত 4 3 12, 3 3 28 অনুপাত 9, এর ব্যস্তানুপাত হয়ে যাবে 9 অনুপাত 28। এটা উত্তর। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা জি। 1/2/5 অনুপাত 7/10। তো 5 1 5, 5 2 7, তো 7/5 অনুপাত 7/10। তো 5 আর 10 এর অনুপাত 10ই হয়, তো 7/5 গুণ 10 অনুপাত 7/10 গুণ 10। তো 5 2 এ 10 আর এখানে 10 10 তো কেটে গেল, তো 7 দুগুণ 14 আর 7, তো 7 1 7, 7 দুগুণ 14, 2 অনুপাত 1, এর ব্যস্তানুপাত হয়ে যাবে 1 অনুপাত 2। এটা আমাদের উত্তর। এবার প্রশ্ন সংখ্যা হচ্ছে এইচ। এইচে আছে 4.4 অনুপাত 5.61। 5.61, 5.61 আছে। তো দেখো 4 দশমিক সরিয়ে দিলে 44, নিচে 10, এটা হয়। আর অনুপাত বই আছে 5.61, এটা দশমিক সরালে এখানে হয় 100। তো 10 100 আর 10 এর যদি আমি লসাগু নিই, তাহলে 2 50, 2 5, 5 10, 5 1, 10 তো 10ই থাকবে, 5 10 100। তো 100 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে?
44/10 গুণ 100 আর 561/100 ইন্টু 100 চলে গেল 10 10 100, তাহলে এখানে হয়ে গেল 440 অনুপাত 561। এবার এটাকে আমরা কি করব, ছোট করব। তো 4 4 11 44, তো 11 কে করলাম 11 নিয়ে, আর 11 5 55, হাতে থাকলো 1, 11 5 11 55। তো 40 অনুপাত 51, এর ব্যস্তানুপাত হয়ে যাবে 51 অনুপাত 40। তো 2 এর যে সমাধান ছিল সেগুলো আমরা করলাম। এবার হচ্ছে 3 এর। তিনে হচ্ছে নিচের অনুপাতগুলোকে মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু, লঘু অনুপাত না সমানুপাত তা দেখি। তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন এ, 8 অনুপাত 6, 3 অনুপাত 6, 26 অনুপাত 13। তো দেখো মিশ্র অনুপাত আমাদের করতে হবে। তো মিশ্র অনুপাত করার জন্য তোমরা জানো যে এটা হচ্ছে পূর্বপদ, প্রথম পদটাকে পূর্বপদ, যতগুলো অনুপাত দেওয়া আছে তাদের সবকটার পূর্বপদ গুলোকে আমরা গুণ করব, এটা এটা। আর যেটা উত্তর পদ আছে অর্থাৎ 6, 3 আর 13, এই দুটো আলাদাভাবে গুণ করতে হবে। তো পূর্বপদ গুলো 8 গুণ 3 গুণ 26 অনুপাত উত্তর পদ হচ্ছে 6 গুণ 6 গুণ 13, এটাকে গুণ করব আমরা। তো এখানে এমনি আমরা ডাইরেক্ট করতে পারি, সরাসরি করতে পারি। 3 আটা হচ্ছে 24 গুণ 26 অনুপাত 6 6 36 গুণ 13। তো দেখো 13 কে 13, 13 দুগুণে 26, আর 12 দুগুণে 24, 2 18 36। 3 আটা 24, 6 6 36, 3। 4 অনুপাত 6 6 36, 3 আটা 24 গুণ 26 অনুপাত 36 অনুপাত 13, 30 গুণ 13, আর এটা হচ্ছে অনুপাত। তো 13 কে 13, 13 দুগুণে 26, 18 দুগুণে 36, 2 12 24। তো এখানে 12 সাথে 2 গুণ করলে 24 আসে, অনুপাত 18। 24 18 কে যদি আমরা ছোট করি তো 9 দুগুণে 18, 2 12 24, আর এখানে 3 3 9 আর 3 4 12। তো 4 অনুপাত 3, 4 অনুপাত 3 এর ব্যস্তানুপাত 3 অনুপাত 4 হয়, কিন্তু আমাদের এবার ব্যস্তানুপাত নির্ণয় করতে বলেনি, আমাদের
বলেছে যে নিচের অনুপাতটি মিশ্র অনুপাত নির্ণয় করুন, মিশ্র অনুপাতটি গুরু লঘু না সমানুপাত। তো অনুপাতটি আমাদের ছিল কত, 4:3। তো 4:3 পূর্ব পদ হচ্ছে বড় আর উত্তর পদ হচ্ছে ছোট। যদি পূর্ব পদ বড় হয় তাহলে সেটা হয় গুরু অনুপাত, আর উত্তর পদ যদি বড় হয় সেটা হয়ে যায় লঘু অনুপাত। আর দুটো যদি সমান থাকে তাদেরকে বলে সমানুপাত। তো এটা কি ধরনের অনুপাত হয়ে যাবে, এটা হয়ে যাবে গুরু অনুপাত। প্রশ্ন সংখ্যা 3 এবার হচ্ছে 3 বি। 7/5 কমা 5/7 অনুপাত 1/16 কমা 3:16। তো 7/5 গুণ 5/7 গুণ 3 অনুপাত 3 গুণ 1/16 গুণ 3। তো 5 শেষ, 7 শেষ, হাতে 3 অনুপাত, এখানে দেখি 3 1/16 মানে 17/16 গুণ, না এখানে একটু ভুল হয়েছে, এটা কারণ এটা উত্তর পদগুলো আমরা নেব, এটা হয়ে যাবে 16। এই 16, এটা আর এটা, তো 16 আর এখানে হচ্ছে 3 17 51। তো 3:51 আমরা জানি 3 1 3, 3 17 51, 1:17। তো যে অনুপাত আমরা দেখলাম এটা কি, এর উত্তর পদ বড়, তার জন্য এটাকে বলা হবে লঘু অনুপাত। প্রশ্ন নম্বর সি। 8:5 কমা 7:12 কমা 22:13 পূর্ব পদগুলোকে গুণ করব। 8 গুণ 7 গুণ 22 অনুপাত 5 গুণ 12 গুণ 13। সুতরাং 6 দুগুণে 12, 2 11 22, 7 8 56 গুণ 11 সমান 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 তো অনুপাতের ক্ষেত্রে হয় না, এটা একটু সমান সমান হবে না অনুপাত। আর 5 6 30 গুণ 13। তো 56কে 11 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে 56 616 অনুপাত 390, কারণ 3কে 13 দিয়ে গুণ করলে 390 হয়। তাহলে এটাও 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়, তো 3 দুগুণা 6, 0 8 দুগুণা 16, 2 1 2, 9 দুগুণ 18, 5 দুগুণ 10। সুতরাং 308 অনুপাত 195, এটা আমরা উত্তর পেলাম। এবং যেহেতু প্রথম পূর্বপদ বড় তার জন্য এটা কি অনুপাত হয়ে যাবে, এটা হয়ে যাবে গুরু অনুপাত। পরের প্রশ্ন, প্রশ্ন ডি। 2/3 অনুপাত 5 কমা 7/8 অনুপাত 2। তো এর মিশ্র অনুপাত কত হবে, 2/3 গুণ 7/8 অনুপাত 5 গুণ 2।
তো 2 4 8 7/12 অনুপাত 10। তো নিচে কিছু নেই মানে 1, 12 আর 1 এর লসাগু 12ই হবে, তো 12 দিয়ে গুণ করে দেবো। তো 12 12 শেষ, বাঁচলো 7 অনুপাত 12 10 120। তো এটা উত্তর পদ বড়, তার জন্য এটা হয়ে যাবে লঘু অনুপাত। এটা আমাদের উত্তর। পরের প্রশ্ন পাটিগণিত এর অঙ্কের মতো। এখানে বলেছে যে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। অর্থাৎ প্রথমে রীতার হিসাব করি, ঠিক আছে। রীতার মোট অঙ্ক হচ্ছে 100টি, এটা লিখি মোট অঙ্ক। আর মোট অঙ্কের মধ্যে ও সঠিক করেছে 60টি, এটা হচ্ছে ওর সঠিক অঙ্ক। তাহলে মোট অঙ্ক আর সঠিক অঙ্কের অনুপাত কত? 100 অনুপাত 60, 0 0 গেল, 3 দুগুণী 6, 5 10, তাহলে 5 অনুপাত 3, 5 মোট অঙ্ক আর 3 হচ্ছে সঠিক অঙ্ক। এবার দ্বিতীয় ছাত্র হচ্ছে বিনয়। বিনয় 80টির মধ্যে 50টি, তো ওর মোট অঙ্ক 80টি, এটা হচ্ছে ওর মোট অঙ্ক। আর ও সঠিক কয়টা করেছে? ও সঠিক করেছে হচ্ছে 50টি, এটা হচ্ছে তার সঠিক অঙ্ক। তো 80 অনুপাত 50 সমান সমান 0 0 কাটলো, তো 8 অনুপাত 5 হলো। এখন দেখো মোট অঙ্ক যে পুরোপদ সেটা 1 নয়, এটাকে 1 করতে হবে। এটার 1 করার একটাই পদ্ধতি, তুমি 5 আর 8 এর লসাগু নাও, সেটা হয় 40। এবার এর পূর্বপদটাকে 40-এ রূপান্তরিত করতে হবে, এটাকেও 40-এ রূপান্তরিত করতে হবে। 5কে 40-এ রূপান্তরিত করতে গেলে এটাকে 5কে 8 দিয়ে গুণ করতে হবে, শুধুমাত্র পূর্বপদ নয় উত্তরপদকেও গুণ করতে হবে। অর্থাৎ 5 গুণ 8 অনুপাত 3 গুণ 8, তাহলে 5 8 40 অনুপাত 3 8 24। মোট অঙ্ক 40, সঠিক অঙ্ক 24। এখানে এটাকে 40-এ রূপান্তরিত করার জন্য গুণ করতে হবে 5 দিয়ে, অনুপাত 5 × 5, তাহলে 5 8 এখানেও হবে 40 আর এখানে হচ্ছে 25। এবার যেহেতু মোট অঙ্ক একই এসে গেছে 40 40, তার জন্য আমরা জানি যে 25 ইজ গ্রেটার দ্যান 24, মানে 25 বেশি। সুতরাং 25 বিনয়, তার মানে বিনয় বেশ সঠিক অঙ্ক বেশি করেছে। পরিমাণ বেশি, এটা হয়ে যাবে 4 প্রশ্নের উত্তর। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা 5। প্রশ্ন সংখ্যা 5 বলেছে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের 150 জন পরীক্ষার্থীদের মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে, পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীদের মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিক কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে। তাহলে এখানে দুটো বিদ্যালয়ের হিসাব হবে, একটা হচ্ছে আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়। তো আমাদের বিদ্যালয়ে দেখো মোট পরীক্ষার্থী হচ্ছে 150 জন, মোট পরীক্ষার্থী, এটা হচ্ছে মোট পরীক্ষার্থী। আর গ্রেড এ পেয়েছে 100 জন, এটা হচ্ছে গ্রেড এ। আর তাহলে এর অনুপাত কত হবে? 150 অনুপাত 100, ছোট করি 0 0, 3 5 15, 5 2 10, তো 3 অনুপাত 2। এবার হচ্ছে পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী 100 জন আর গ্রেড এ পেয়েছে
এটা হচ্ছে মোট পরীক্ষার্থী, ঠিক আছে, মোট। আর গ্রেড এ পেয়েছে সেটা হচ্ছে 80 জন। তাহলে এর অনুপাত কত? 100:80। তো 0.00524, তার মানে 5:4। এবার এখানেও দেখো যে আমাদের পূর্বপদ এক নেই, অর্থাৎ মোট পরীক্ষার্থী এক নেই, এটাকে সেম করতে হবে, একই করতে হবে। 3 আর 5 এর লসাগু কত? 15। তাই এটাকে 15 করতে গেলে 3 কেও 5 দিয়ে গুণ করব, অনুপাত 2 কেও 5 দিয়ে গুণ করব, তাহলে 15:10। আর এটাকেও 15 করার জন্য 3 দিয়ে গুণ করব, 5 গুণ 3 অনুপাত 4 গুণ 3, তাহলে 3 5 15 অনুপাত 3 4 12। তাহলে দেখো পাশের বিদ্যালয়ে 15 জন স্টুডেন্টের মধ্যে 12 জন স্টুডেন্ট গ্রেড এ পেয়েছে। সুতরাং আমরা জানি যে 12 গ্রেটার দেন 10, 12 বড় সংখ্যা। সুতরাং পাশের বিদ্যালয়ে গ্রেড ই পেয়ে ভালো ফল করেছে। তো গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে পাশের বিদ্যালয়ে। তো এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার হচ্ছে পরের প্রশ্ন, প্রশ্ন সংখ্যা 6। তো প্রশ্ন সংখ্যা 6 বলছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3। তো আমি লিখব বাড়ির দামের অনুপাত সমান সমান 4:3। তো এটা হচ্ছে প্রথম বাড়ির দ্বিতীয় বাড়ির দামের অনুপাত। প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা। তো প্রথম বাড়ির দাম কত? তো আমি এখান থেকে প্রথম বাড়ির দাম খুব সহজেই বার করব। প্রথম বাড়ির দাম দেখো 4:3, আর এখানে ছিল 4,20,000 টাকা। তো 3 একটি 3, 3 4 12, 4 4 16, 6 হাতে আছে 1, 4 একটি 4 হাতে 5। তো দেখ প্রথম বাড়ির দাম বের হয়ে গেল 5,60,000 টাকা। এবার বলেছে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হয়। তো প্রথম বাড়ির দাম নির্ণয় আমরা করলাম 5,60,000। এবার এর সাথে আরো 70,000 টাকা যোগ দিতে বলেছে। বেশ, 60,000 যোগ 70,000 টাকা আরো যোগ। তাহলে এবার কত হয় দেখি, 5,60,000, তার সাথে আরো 70,000, 6,30,000। এবার প্রশ্ন অনুযায়ী বলছে যে তবে তাদের দামের অনুপাত কত? তো দামের অনুপাত বার করব। প্রথম বাড়ির দাম তো আমরা পেলাম 6,30,000। দ্বিতীয় বাড়ির দামের অনুপাতের কোনো মানে মূল্যের কোনো পরিবর্তন হয়নি, তার জন্য ওটা 4,20,000 থাকবে। তো প্রথমে 4টা শূন্য, এই 4টা শূন্য ক্যান্সেল, 7 নং 63, আর 6 7 42, 2 3 6, 3 3 9। তো অনুপাত আমি লাস্ট কত পেলাম? 3:2। এটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা 7। প্রশ্ন সংখ্যা 7-এ প্রথমে একটা ছোট্ট আমি টেবিল বানাবো। প্রশ্ন অনুযায়ী এখানে দেওয়া আছে অনুপাত।
প্রথম টুকরোর দৈর্ঘ্য, তো আমি প্রথমেই লিখলাম। এবার হচ্ছে দ্বিতীয় টুকরার দৈর্ঘ্য, দ্বিতীয়, আর এখানে হচ্ছে মোট মোট দৈর্ঘ্য। তো প্রশ্নানুযায়ী দুটিরই অনুপাত কিন্তু একই আছে, এটাও 3:1, এটাও 3:1। প্রথম টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে 30 ডেসিমিটার। তাহলে দেখো 1 অনুপাতের মূল্য 30 ডেসিমিটার, তো 1 অনুপাতের মূল্য 30 ডেসিমিটার। প্রথম টুকরো দৈর্ঘ্য, অর্থাৎ এটা 1 হবে না, প্রথম টুকরো বলছে। প্রথম টুকরো কত আছে? প্রথম টুকরো আছে 3 অনুপাতের মূল্য হচ্ছে 30 ডেসিমিটার। তো 1 অনুপাতের মূল্য কত? 3 কে 30 দিয়ে ভাগ করলে 10। দ্বিতীয় অনুপাত 10 কে 10 ডেসিমিটার, এবং এই দুটোকে যোগ করলে মোট দৈর্ঘ্য চলে আসে 40 ডেসিমিটার। এবার প্রশ্নানুযায়ী দ্বিতীয় দেওয়া আছে 15 ডেসিমিটার, অর্থাৎ এই 1 অনুপাতের মূল্য হচ্ছে 15। তাহলে 3 অনুপাতের মূল্য কত হবে? 3 15 45 ডেসিমিটার। ঠিক আছে, ডেসিমিটার। আর 45 আর 15 কে যোগ করলে কত হয় জানো? এটা হয়ে যাবে 60 ডেসিমিটার। এটা আমাদের উত্তর। এইভাবে কষে দেখি 2.2 শেষ। এর পরের ক্লাসে আমরা 2.3 এবং বাকি অঙ্ক করবো, এবং খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওগুলো আসবে। তোমরা চাইলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।